আজকে আমি একাদশ শ্রেণীর পাঠ্য কর্তার ভূত গল্পটি নিয়ে আলোচনা করব। কর্তার ভূত গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি রূপকধর্মী গল্প। তাই তোমরা গল্পটি প্রথম থেকেই মন দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবে। গল্পটি একটু কঠিন মনে হলেও পুরোটা মন দিয়ে শুনলে আশা করি গল্পটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এবার প্রথমেই আমি গল্পটার উৎস নিয়ে কিছুটা বলছি। 1326 বঙ্গাব্দে ইংরেজি 1919 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রথম কিন্তু এই গল্পটি প্রকাশিত হয়। পরে 1922 খ্রিস্টাব্দে লিপিকা নামক গ্রন্থে গল্পটি অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা বলতে পারি লিপিকা গ্রন্থ থেকে কর্তার ভূত গল্পটি নেওয়া হয়েছে। তোমাদের অনেক সময় এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নে এটা আসে, তাই এটি জেনে রাখবে ভালো করে। এরপর মূল গল্পের আলোচনায় আসি। আলোচনায় আসার আগে আমাদের জেনে নেওয়া দরকার কর্তার ভূত গল্পটি কিন্তু একটি রাজনৈতিক রূপকধর্মী গল্প। এই গল্পটির দুটি অর্থে কিন্তু আমাদের গল্পটিকে ভাবতে হবে, একটা হলো আক্ষরিক অর্থ আর একটা হলো রূপকধর্মী অর্থ। তাহলে প্রথমে আমাদের জানা দরকার কর্তার ভূত কথাটির মানে কি। আমরা জানি আক্ষরিক অর্থে কর্তা মানে পরিবারের যে সর্বময় ব্যক্তি, বা আরেকটু বৃহৎ অর্থে ভাবলে অঞ্চলের প্রধান বা দেশের প্রধানকে কিন্তু আমরা কর্তা বলে থাকি। অর্থাৎ যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে বা আমাদেরকে পরিচালনা করে সেই হলো কর্তা। আর ভূত কি? আক্ষরিক অর্থে ভূত বলতে আমরা বুঝি মৃত্যুর পরে মানুষের যে কাল্পনিক একটা রূপ, সেটাকে আমরা ভূত বলি। কিন্তু এই কর্তার ভূত কথার আড়ালে একটা রূপকধর্মী অর্থ রয়েছে। সেটি কি? ভূত বলতে এখানে কোনো ভৌতিক ব্যাপারকে কিন্তু লেখক বোঝাতে চাননি। ভূত বলতে আমাদের অতীতকে বোঝানো হয়েছে। কর্তা হলো যে সকল প্রাচীন ধ্যান ধারণা, পরম্পরা, পরাধীন মানসিকতা, জড়ত্ব, কুসংস্কারাচ্ছন্নতা, ধর্মান্ধতা, এই সকল যা কিছু আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করছে তাই হলো এখানে কর্তা। তাহলে এক কথায় আমরা কর্তার ভূত বলতে কী বুঝি? প্রাচীন জড়ত্ব তথা ধর্মতান্ত্রিক শাসনকে আমরা কর্তার ভূত বলতে পারি। প্রথম পরিচ্ছেদে আসছি। ছোট ছোট পরিচ্ছেদে গল্পটি ভাগ করা হয়েছে, 6টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ আমি বলছি। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। বুড়ো কর্তা অর্থাৎ যে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতো, সে যখন তার মৃত্যুর যখন সময় হয়ে এলো, সে তখন সবাইকে বলল, সবাই তখন খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ল এবং সবাই বলল, তুমি গেলে আমাদের কি দশা হবে। অর্থাৎ তুমি গেলে আমাদেরকে কে নিয়ন্ত্রণ করবে বা আমাদেরকে কে ঠান্ডা রাখবে। তখন সেও ভাবলো, বুড়ো কর্তাও ভাবলো, তাই তো, আমি গেলে এদের কে ঠান্ডা রাখবে। কিন্তু মৃত্যু তো হবেই, মৃত্যু তো কেউ এড়াতে পারবে না। তখন দেবতা সে দয়া করে বলল, কোনো ভাবনা নেই, এই লোকটা সকলের ঘাড়ে ভূত হয়ে চেপে থাকবে। তখন ভূত হয়েই সে সবাইকে নিয়ন্ত্রণ করবে। মানুষের মৃত্যু আছে কিন্তু ভূতের তো মৃত্যু নেই। এখানে দেখো, কর্তা মানে আমরা সাধারণ অর্থে জানি যে মানুষকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করত, তাকে আমরা কর্তা বলি। মানুষকে ঠান্ডা রাখতো এই কর্তা। তার মৃত্যুকালে সবাই চিন্তাগ্রস্ত, কারণ মানুষের নিজস্ব কোনো স্বাধীন চিন্তা ভাবনা নেই, তারা সবাই কর্তার উপর নির্ভরশীল। তাই সাধারণ মানুষ কিন্তু বুড়ো কর্তাকে এই প্রশ্নটা করেছে, তুমি গেলে আমাদের কি হবে। এখানে দেখো, আমরা যখন সবে আধুনিক হতে শুরু করলাম, তখন কিন্তু প্রাচীনপন্থীরা বলতে শুরু করলো, এই ধর্মান্ধতা, জড়ত্ব, কুসংস্কারাচ্ছন্নতা, পরাধীন থাকার মানসিকতা, এসব যদি মন থেকে বিলুপ্ত হয় তাহলে কি করে বাঁচব। প্রাচীন পন্থা যদি ধুয়ে মুছে যায় তাহলে প্রাচীন পুরোহিততন্ত্রকে কিভাবে টিকিয়ে রাখব। কারণ দেখো, মানুষ যদি সুশিক্ষিত হয়, আধুনিক মনস্ক হয়, তখন কিন্তু সে সব কিছুকে যুক্তি সহকারে বিচার করবে। তখন কিন্তু এই প্রাচীন ধর্মান্ধতা, ধ্যান ধারণা, এগুলো কিন্তু চলে গিয়ে মানুষ আধুনিক হতে শুরু করবে। তখন কিন্তু সে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করবে। ঠিক তখন দেবতা বা অভয় দিল, কি চিন্তা করার কারণ নেই, আপনি কালের নিয়মে মরে যাবেন ঠিকই, কিন্তু আপনার ভূত সাধারণ মানুষের ঘাড়ে চেপে থাকবে। মানে আপনি মরে গেলেও আপনার অস্তিত্ব ভূতের মাধ্যমে টিকে থাকবে। মানে এখানে বলতে চেয়েছে, দেখো, মানুষ যতই আধুনিক হোক না কেন বা মানুষ যতই নতুন চিন্তাভাবনা করুক না কেন, তার মনের ভিতর কিন্তু
এই যে প্রাচীন পন্থা, ধর্মীয় গোঁড়ামি, এগুলো কিন্তু জগদ্দল পাথরের মতো গেঁথে থাকে, সেটাকে কিন্তু উপড়ানো সহজ হয় না। প্রথম প্যারাটা হলো। এবার দ্বিতীয় পরিচ্ছেদে আসি। দ্বিতীয় পরিচ্ছেদে কি বলছে? প্রথমেই বলেছে দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কেন? কারণ তাদেরকে ভাবতে হবে না। তাদের ভাবনাটা কে ভাববে? ভূত ভাববে। তাদেরকে আর নতুন কোনো চিন্তা করতে হবে না। এখানে দেখো, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। কারণ দেখো, আমরা যদি অতীত নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তভাবে থাকতে পারবো। পরাধীন দেশবাসী যারা চোখ বন্ধ করে অন্ধ কুসংস্কার ও সুদীর্ঘকাল ধরে ইংরেজের দাসত্ব মেনে নিয়েছিল, কর্তার ভূত বলে রূপকের আড়ালে সেই সমস্ত প্রাচীনপন্থী ধর্মান্ধ মানুষদেরকে কিন্তু আক্রমণ করেছেন লেখক। বুড়োকর্তা মরে গেলেও তাই মানুষের মনে কিন্তু জড়ত্ব, প্রাচীন ধ্যান ধারণা, কুসংস্কার ও ধর্মতন্ত্র বেঁচে থাকবে। তাই দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। দেখো তারপরে কি বলছে? কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই, সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই। এখানে খুব সুন্দর কথা বলেছে। দেখো, আমরা সাধারণত সব অদৃষ্টের উপর ছেড়ে দিই। ভবিষ্যৎকে আমরা যদি মানি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। ভবিষ্যৎ মানলে যত ভাবনা, কিন্তু ভূতকে যদি মানি তাহলে কিন্তু আমাদের কোনো ভাবনা নেই, সকল ভাবনা ভূতের মাথায়। আর ভূতের তো কোনো মাথা নেই, তাই ভূতের কিন্তু কারোর জন্য মাথা ব্যথাও নেই। এবারে বলেছে, এবারে পরের প্যারাটা দেখো কি বলছে? দেশশুদ্ধ লোক না, তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। খুব সুন্দর বলেছে। স্বভাব দোষে বলতে যারা একটু আধুনিক বা সুশিক্ষিত, যারা একটু আত্মনির্ভরশীল হতে চায়, সেই ধরনের মানুষ, যারা ইংরেজের শাসনতন্ত্র বা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের স্বাধীন সত্তার প্রকাশ ঘটাতে চায়, তারা কিন্তু সেই প্রাচীনপন্থী অর্থাৎ পুরোহিততন্ত্রকে বজায় রাখতে চায় যারা, তাদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়। সেটা কিন্তু এই লাইনটির দ্বারা বোঝানো হয়েছে। তারপরে কি আছে? দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা, একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত, ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। দেখো, দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে মানে দেশশুদ্ধ সবাই প্রাচীন পন্থাকে মেনে নিয়ে, নিজের অদৃষ্টকে মেনে নিয়ে অন্ধকারে চলতে লাগলো। এটা দেখে দেশের তত্ত্বজ্ঞানীরা একটু ব্যঙ্গ করে বলেছেন, তত্ত্বজ্ঞানী মানে প্রাচীনপন্থী মানুষ, যারা প্রাচীন পন্থাকে বজায় রাখার চেষ্টা করছে, যারা প্রাচীন পন্থার প্রতিভূ, যারা ধর্মীয় গোঁড়ামিকে বজায় রাখার চেষ্টা করছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, তারা কি বলল? যে না, ঠিকই আছে, এইভাবে অন্ধকারে চোখ বুজে চলাই কিন্তু ঠিক চলা, এটাই কিন্তু আদিম চলা। ঠিক আছে, এটাই কিন্তু ভাগ্যকে মেনে নিয়ে চলা, এটাকে ভাগ্যকে বা অদৃষ্টকে মেনে নিয়ে চলা, এটাকেই বলে, এটাই ঠিক চলা। এখানে আরেকটু বলা হয়েছে, দেখো, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু পোকামাকড় ছিল, তাদের কিন্তু সেই পোকামাকড়ের চোখ ছিল না, তারা কিন্তু অন্ধত্ব মেনে নিয়ে চলতো, ঘাসের মধ্য দিয়ে, গাছের মধ্য দিয়ে অন্ধত্ব মেনে নিয়ে তারা কিন্তু চলতো। এখানে লেখক অন্ধত্ব বলতে যাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছায়নি সে কথা বলেছেন। তার পরের লাইনে আসি। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। আপন আদিম আভিজাত্য অনুভব করেন কেন? কারণ সাধারণ মানুষ ভাবছে বেশ ভালোই তো আছে, আমরা প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখেছি, আমরা প্রাচীন পন্থা ধর্মীয় গোঁড়ামিকে টিকিয়ে রেখেছি, এতে তারা একটু গর্ব অনুভব করেন। তার পরের লাইনে কি বলছে? ভূতের নায়েব ভুতুরে জেলখানার দারোগা, সেই জেলখানার দেয়ালে চোখে দেখা যায় না, এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কী উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। ভূতের নায়েব বলতে দেখো তখনকার দিনের শাস্ত্রকার বা পুরোহিত তন্ত্রকে ইঙ্গিত করেছেন লেখক। এখানে জেলখানা বলতে প্রাচীন ধ্যান ধারণা, ইংরেজ দাসত্ব ও ধর্মান্ধতার বিরুদ্ধে
বা ধর্মান্ধতার যে অদৃশ্য দেয়াল রয়েছে, সংকীর্ণ গণ্ডি রয়েছে, সেটার কথা বলা হয়েছে। বা এখানে তুমি বৃহৎ অর্থে ইংরেজরা আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রেখেছে, সেটাকেও কিন্তু জেলখানা বলা হতে পারে। ঔপনিবেশিক শাসনটাকেও জেলখানাকে ইঙ্গিত করা হয়েছে। যেহেতু এই জেলখানা চোখে দেখা যায় না, তাই একে ফুটো করে বেরিয়েও আসা যায় না। মানে লেখক বলতে চেয়েছেন, মানুষের মনে গেঁথে যাওয়া সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে মানুষ কিছুতেই বেরিয়ে আসতে পারে না। তারপরে দেখো, এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছটাক তেল বেরোয় না, যা হাটে বিকোতে পারে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। মানে যারাই ইংরেজ দাসত্বের বিরুদ্ধে, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে, তারাই কিন্তু ইংরেজদের হাতে লাঞ্ছিত হয়েছে। কিন্তু যারা মেনে নিয়েছে তারা কিন্তু লাঞ্ছিত হয়নি, বা তারা লাঞ্ছিত হলেও তারা কিন্তু সেটাকে, তাদের মধ্যে প্রতিবাদী সত্তা জেগে ওঠেনি। তারা কিন্তু এই ধর্মীয় গোঁড়ামি আর ইংরেজদের পরাধীনতাকে মেনে নিয়েই বাঁচতে চেয়েছিল। এই জেলখানা বা সংকীর্ণ গণ্ডির মধ্যে মানুষ কিন্তু আত্মনির্ভরশীল হতে পারে না, বরং এখানে কিন্তু তার তেজ বা শক্তির অপচয় হয়। লেখক বলতে চেয়েছেন, এই প্রতিবাদহীন গোঁড়ামিপূর্ণ মানুষের অন্ন, বস্ত্র, স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হলেও তারা কিন্তু নিজেদেরকে ভাগ্যবান মনে করত। তারা ভাবতো যে না, তারা শান্তিতেই আছে, তাদের কিন্তু কোনো উচ্চাসা নেই, তাদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা নেই। ধর্মতন্ত্রে যে থাকা বা এই যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকা, এতে কিন্তু মানুষের কোনো উন্নতি নেই। লেখক বলতে চেয়েছে, এতে উন্নতি নেই, বরং অবনমন আছে। এতে মানুষের কর্মক্ষমতা নষ্ট হয়, আর কর্মক্ষমতা নষ্ট হয়ে গেলে জীবনে আর কিছুই কিন্তু অবশিষ্ট থাকে না। তারপরের পাড়ায় কি আছে দেখি, কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে। এখানে ওঝাকে ভূতে পেয়েছে মানে খুব ভালো বলেছেন। মানে ওঝা বলতে এখানে পুরোহিততন্ত্রের কথা বা তখনকার কিছু দেশ নেতাদের কথা বলেছেন, যারা পুরোহিততন্ত্রকে, ধর্মীয় গোঁড়ামিকে এবং ইংরেজের রাজত্বকে মেনে নিয়েছিল। তারা কিন্তু সামনে ভালো ভালো কথা বললেও তারা কিন্তু পেছনে একটা দুষ্ট চক্রান্তে সামিল হয়েছিল। তাই যারা সাধারণ মানুষকে ইংরেজ পরাধীনতার বিরুদ্ধে লড়াই করতে উৎসাহ যোগাবে কিংবা ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত হয়ে মানুষকে একটা নতুন পথের দিশা দেখাবে, সেই সমস্ত কর্তা ব্যক্তিরাই কিন্তু তা না করে মানুষকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল। তাই লেখক বলেছেন, ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে। 3 নম্বর অনুচ্ছেদে আসি, সেখানে কি বলেছে দেখো, এইভাবেই দিন চলতো। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো কোনো মনে দ্বিধা জাগত না। চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যতে ভ্যাও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। এখানে লেখক বলতে চেয়েছেন, এই যে ভূতের শাসনতন্ত্র বা এই যে প্রাচীন পন্থাকে নিয়ে চলা, প্রাচীন ধ্যান ধারণা, ধর্মীয় গোঁড়ামিকে নিয়ে চলা, এতে কিন্তু কারো মনে কোনো দ্বিধা জাগলো না। সবাই বেশ নিশ্চিন্ত, ভবিষ্যৎ নিয়ে ভাবনা নেই, তারা কিন্তু গর্ব করছে। তাদের কাছে এই পরনির্ভরশীলতা কিন্তু একটা গর্বের বিষয়। সে ভ্যাও করে না, ম্যাও করে না, তার ভবিষ্যৎ নিয়ে সে ভাবিতও নয়। সে যে ভবিষ্যতে বলিপ্রাপ্ত হতে পারে বা হচ্ছে, বা ভবিষ্যতে তার যে অন্ধকার, সে নিয়েও কিন্তু তার কোনো ভাবনা নেই। এরপরে লেখক একটা খুব সুন্দর কথা বলেছে, কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল। সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি, তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে, বুকের রক্ত পিষে ভূতের খড়পড়ে ঢেলে দেবার জন্য নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এখানে খুব সুন্দরভাবে লেখক বলেছে, দেখো মুশকিলটা কি হলো। মুশকিলটা হলো এই যে বাকি যে সব দেশ রয়েছে, বাকি যে সব জাতি রয়েছে ভারতবর্ষের বাইরে, তারা কিন্তু
তাদেরকে কিন্তু ভূতে পায়নি, তারা কিন্তু ধর্মীয় গোড়ামিকে মেনে নেয়নি, তারা কিন্তু পরাধীনতাকে মেনে নেয়নি, তারা কিন্তু স্বাধীন হয়েছে, তারা কিন্তু ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে, তারা কিন্তু প্রাচীন পন্থা থেকে বেরিয়ে নতুনভাবে ভাবতে শিখেছে, ভবিষ্যতের কথা ভাবতে শিখেছে। তারা কিন্তু পরিশ্রম দিয়ে, তাদের রক্ত দিয়ে তারা কিন্তু ভবিষ্যৎটাকে, সভ্যতাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই কথা এখানে লেখক বলেছেন। কাজেই মানুষ একেবারে জুড়িয়ে যায়নি, মানুষের মানে সব মানুষই কিন্তু তাদের চিন্তাভাবনা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়নি, তারা কিন্তু ভীষণ রকমভাবে সজাগ আছে, অর্থাৎ তারা কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন আছে, এটা কিন্তু লেখক বলতে চেয়েছেন। এবারে আসি 4 নম্বর অনুচ্ছেদে। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। মানে কি বলতে চেয়েছে? অর্থাৎ কুসংস্কার মনন নিয়ে বেঁচে থাকাটা খোকার পক্ষে আরামের, তার অভিভাবকের পক্ষেও আরামের, দেশের পক্ষেও আরামের। সেটা সেই দেখো এখানে লিখেছে, সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষে আরামের, পাড়ার কথা তো বলাই আছে। কিন্তু বর্গী এলো দেশে, এবার বর্গীর কথা বলেছে। বর্গী বলতে কী বোঝানো হয়েছে? দেখো, আক্ষরিক অর্থে বর্গী হলো এক সময়কার মারাঠি অশ্বারোহী লুটেরা, তারা লুট করে বেড়াতো, তাদেরকে বর্গী বলে। কিন্তু এখানে বর্গী বলতে লেখক ইংরেজ শাসন বা ইংরেজের এই যে সাম্রাজ্যবাদী শাসনকে বোঝানো হয়েছে। নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে। বর্গী এলো দেশে, বর্গী না এলে কিন্তু ইতিহাসের যে পথ বা ইতিহাস কিন্তু কথা বলে না, বা ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে। ইতিহাস কিন্তু প্রতিবন্ধকতা নিয়ে চলে যদি এই বর্গী না আসে। মানে কি, ইতিহাস, প্রতিটা দেশের ইতিহাসেই কিন্তু এই বর্গীদের কথা আছে, অর্থাৎ এই বিদেশি শাসন বা এই শাসনতন্ত্রের কথা প্রায় সব দেশেই রয়েছে। তারপরে দেখো, দেশের কর্তা ব্যক্তিদের, দেশের যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞেস করা হলো। এমন কেন হলো? তারা এক বাক্যে শিখা নেড়ে বললে, এটা ভূতের দোষ নয়, ভূতেরও দেশের দোষ নয়, একমাত্র বর্গীরই দোষ। বর্গী আসে কেন? তাহলে দেশের শিরোমণি চূড়ামণি মানে দেশের কর্তা ব্যক্তি, ঠিক আছে? সেই ধর্মতন্ত্রকে বা প্রাচীন পন্থাকে যারা বাঁচিয়ে রেখেছে সেই রকম শিরোমণি চূড়ামণি মানে কর্তা ব্যক্তিদের কথা বোঝানো হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, এমন কেন হয়, বর্গী কেন আসে? তারা কি উত্তর দিল? শিখা নেড়ে মানে তারা মাথা নেড়ে কি উত্তর দিল? কেন আসে? যে না, এটা ভূতের দোষ নয়, মানে আমাদের প্রাচীন পন্থা ধর্মীয় গোড়ামির দোষ নয়, আমাদের দেশেরও দোষ নয়, একমাত্র বর্গীরই দোষ। বর্গী আসে কেন? মানে যারা এসেছে সেই উপনিবেশিক শক্তি বা তাদেরই দোষ, তারা আসে কেন? মানে দেখো, ভীষণ ব্যঙ্গর সাথে লেখক এটা বলেছেন। মানে তুমি ঘর খোলা রাখলে, চোর চুরি করে গেলেও এটা কিন্তু চোরের দোষ, তোমার কিন্তু দোষ নয়। তুমি কেন ঘর খোলা রাখলে বা তুমি কেন সচেতন হওনি, এটা কিন্তু তোমার দোষ নয়, এটা যে চুরি করতে এসছে তার দোষ। কত সুন্দর নিজেদের দায়িত্বকে এড়িয়ে যাওয়ার একটা কথা সেই প্রাচীন পন্থার মানুষদের। তার মানে কি, বর্গী এসছে ওর দোষ, আমাদের কোনো দোষ নেই। আমরা যে সচেতন হইনি, আমরা যে সচেতন নই, আমরা যে প্রতিবাদ করছি না, সেটা কোনো দোষের নয়, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। শুনে সকলেই বলল, তা বটে। অত্যন্ত সান্ত্বনা বোধ করলে, মানে এ কথা শুনে সবাই বললো, হ্যাঁ ঠিকই তো। দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গৃহস্থের টেকা দেয়, ঘর থেকে বেরোবারও পথ নেই। এদিক থেকে এহাকে খাজনা দাও, আর এক দিক থেকে ওহাকে খাজনা দাও। তার মানে কি, এই ভূতগ্রস্ত হয়ে প্রাচীন পন্থায় বা প্রাচীন এই ধর্মীয় গোড়ামি, এই সমস্ত সংকীর্ণ চিন্তাভাবনায় আমরা এতটাই সংকুচিত হয়ে গেছি যে আমরা আর টিকতে পারছি না। আমরা ঘরেও টিকতে পারছি না, বাইরেও টিকতে পারছি না। বাইরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের চোখ রাঙানি, আমাদের মনের ভেতরে আমাদের সংকীর্ণ গণ্ডি, সংকীর্ণ চিন্তাভাবনার চোখ রাঙানি। কোনো দিক থেকে সবাই কিন্তু খাজনা চাইছে, সবাই কিন্তু মূল্য চাইছে, মূল্য চোকাতে হবে সবার কাছেই। এবার পরের লাইনে আছে, দেখো, এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে? তাহলে কি করে খাজনা দেব, কি করে মূল্য চেকাবো? এবার পরের লাইনে আছে, এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক দান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার এরা তাদের
কাছে ঘেঁষতে চায় না, পাছে প্রায়শ্চিত্তির করতে হয়। খুব সুন্দর বলেছে দেখো। এতকাল ধরে মানে কি, সুদীর্ঘ ইংরেজ শাসনের আগেও সুদীর্ঘ কাল ধরে আমাদের দেশ কিন্তু বিদেশি শক্তি এসে আমাদের দেশকে শাসন করেছে, আমাদের দেশের ধন সম্পদ যথেচ্ছভাবে লুট করে নিয়ে গেছে। শক, হুন, মোগল, পাঠান সবাই কিন্তু ঝাঁকে ঝাঁকে এসছে, তাদেরকে বুলবুলি বলা হয়েছে। তারা কিন্তু আমাদের সম্পত্তি নিয়ে গেছে। তখন কারো হুঁশ ছিল না, তখন কেউ কিন্তু আমরা সচেতন হইনি। এখানে লেখক সুন্দর একটা কথা বলছে, জগতে যারা হুঁশিয়ার মানে যারা সচেতন, যারা প্রতিবাদী, তাদের কাছে কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তি আসতে পারে না, বা দীর্ঘদিন তারা কিন্তু টিকে থাকতে পারে না। কারণ সেই সাম্রাজ্যবাদী শক্তির ভয় আছে যে এদের কাছে গেলে এরা প্রতিবাদী হবে, এদের কাছে গেলে আমরা টিকতে পারবো না। আর আমাদের দেশে কিন্তু তারা অকস্মাৎ এদের কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্ত করে না। কিন্তু এখানে দেখো, আমরা যারা প্রাচীনপন্থী, আমরা যারা ধর্মীয় গোঁড়ামি, আমরা যারা জড়ত্বকে মেনে নিয়েছি, তাদের কাছে কিন্তু এরা সহজেই আসতে পারে এবং তাদেরকে কিন্তু আসার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বললে, শিরোমণি চূড়ামণি মানে যারা সমাজের নিয়ন্ত্রক, যারা দেশের নিয়ন্ত্রক, তাদেরকে শিরোমণি চূড়ামণি বলা হয়েছে। তারা খুব সুন্দর করে বলল, বেহুশ যারা তারাই পবিত্র। যারা বেহুশ মানে কি, যাদের হুঁশ নেই, যারা নির্দ্বিধায় থাকে, নিশ্চিন্তে থাকে, তারাই পবিত্র। হুঁশিয়ার যারা, যারা বেশি সচেতন হুঁশিয়ার, তারাই অশুচি মানে তারা অপবিত্র, তাদেরকে অপবিত্র বলা হয়েছে। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, প্রবুদ্ধ মিব সুপ্ত। হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো মানে যারা সচেতন, যারা আধুনিক মনস্ক, তাদের কথায় কান দিও না। আমরা যারা প্রাচীন পন্থকে অবলম্বন করে আছি, আমরা যারা ধর্মীয় গোঁড়ামিকে পছন্দ করি, গোঁড়ামির প্রতিভু, আমাদের কথা মানো। হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, তাদেরকে অবহেলা করো বা তাদেরকে পাত্তা দিও না বেশি একটা। এরপরে একটা সুন্দর কথা হচ্ছে, প্রবুদ্ধ মিব সুপ্ত। এই কথাটার মানে হলো চেতনাপ্রাপ্ত ব্যক্তি মাত্রই ঘুমন্ত। বলছে যাদের চেতনা রয়েছে তারা কিন্তু ঘুমিয়েই থাকে। কত সুন্দর ব্যঙ্গ করেছে দেখো। এই কথা শুনে সকলের অত্যন্ত আনন্দ হলো। এবারে আসছি নেক্সট প্যারায়, পঞ্চম অনুচ্ছেদ দেখো। কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্ন ঠেকানো যায় না, খাজনা দেব কিসে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হাহা করে উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। প্রশ্নমাত্রই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? খুব সুন্দর দেখো। এখানে মশান বলতে যেখানে মানুষকে বলি দেওয়া হয়, আর শ্মশান তো জানো মানুষকে যেখানে পোড়ানো হয়, এটা আক্ষরিক অর্থ। আব্রু, ইজ্জত, আব্রু কথার অর্থ সম্মান, ইজ্জত কথার অর্থ সম্মান, আর ইমান মানে ধর্মের প্রতি আনুগত্য দেখানো, সেটাকে বলা হয়েছে ইমান। তাহলে এত কিছুর পরেও মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন আসছে, খাজনা দেব কিসে? কিভাবে আমরা মূল্য চোকাবো? শ্মশান থেকে, সর্বত্র থেকে তখন একটা উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। দেখো, দরিদ্র ভারতবাসীর কিন্তু খাজনা দেওয়ার মতো সামর্থ্য নেই, তাই তাকে কিভাবে তা চুকাতে হবে? তার সম্মান দিয়ে, আনুগত্য দেখিয়ে তার কিন্তু মূল্য চোকাতে হয়েছে। আর একদল প্রশ্ন করছে, দেখো এখানেও কিন্তু কিছু আধুনিক মনস্ক মানুষের কিন্তু উদ্ভব হয়, কিছু আধুনিক মনস্ক মানুষ কিন্তু থাকে সমাজে। তারা কিন্তু প্রশ্ন করছে, তাহলে কি স্বাধীন চিন্তার উন্মেষ ঘটবে না আমাদের মনে? তাহলে কি আমরা কি সভ্যতার ছোঁয়া পাবো না? ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে আমরা কি স্বাধীনতার সূর্য উঠাতে পারবো না? এই প্রশ্নটা কিন্তু তাদের মনে দেখা দিয়েছে। এরপরে কি আছে? এই কথা শুনে ঘুমপাড়ানি মাসি পিসি আর মাস্তুত পিস্তুত দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ, এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। তাহলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের? দেখো, যারা প্রাচীনপন্থী মানে এই ঘুমপাড়ানি মাসি পিসি বলতে সেই তোমার ধর্মীয় গোঁড়ামিকে যারা সমর্থন করে, ধর্মীয় গোঁড়ামির যারা প্রতিভু, যারা প্রাচীন পন্থাকে মেনে নিয়ে চলে, পরম্পরাকে যারা খুব মানে, সমাজের যারা প্রতিভু শ্রেণী, দেশ নেতা এবং ধর্মীয় গোঁড়ামির প্রতিভু যারা, পুরোহিততন্ত্রের প্রতি একটা প্রচ্ছন্ন ইঙ্গিত এখানে লেখক করেছেন। তারা বলল, এটা তো সর্বনাশের কথা, এরকম প্রশ্ন তো বাপের জন্ম শুনি। এরকম যদি হয় তাহলে আমাদের এই পরম্পরা, আমাদের ঐতিহ্য, আমাদের এই যে নির্জীব
চিন্তাভাবনা, আমাদের এই যে জড়ত্ব, এগুলোর কি হবে? এগুলো না থাকলে তো আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। মানুষের মনে যদি স্বাধীন চিন্তা ঢুকেই যায় তাহলে তো আমাদের অস্তিত্ব বিপন্ন হবে, এটা মনে মনে তারা ভাবলো। আবার প্রশ্নকারী বলল সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের কি করা যায়? মানে বর্তমান সমস্যার কথা এখানে ইঙ্গিত করেছে। এই যে বর্গী যারা এসছে, তাহলে এদেরকে আমরা কি করব? এদেরকে তো আমাদেরকে তাড়াতে হবে, এদেরকে তো মুক্তির উপায় আমাদেরকে খুঁজতে হবে। এবার মাসি পিসি বলে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো, আর বর্গীর দলকেও। মানে কি বলেছে দেখো, মাসি পিসি মানে সেই দেশ নেতা বা ধর্মীয় কর্তা ব্যক্তিরা কি বলবো, না আমাদের বেশি ভাবনার দরকার নেই, এই যারা বিদেশ থেকে ঔপনিবেশিক শক্তির এসছে তাদের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করব, তাদেরকে আমরা তোষামত করব, তাহলে আমাদের আর সমস্যা হবে না, এই কথারই ইঙ্গিত করেছে। কারণ দেখো সেই সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতারাও বা বিভিন্ন ধর্মীয় গোড়ামির মানুষরাও তারা কিন্তু ইংরেজ শক্তিকে তোষামত করে তাদের নিজেদের স্বার্থসিদ্ধি করার ব্যস্ত ছিল। অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে, যেমন করে পারি ভূত ছাড়াবো। অর্বাচীনেরা বলতে এখানে দেখো আধুনিক মনস্ক মানুষদেরকে লেখক অর্বাচীন বলেছে। তারা কিন্তু সেই প্রাচীনপন্থী মানুষের কাছে অর্বাচীন, ঠিক আছে? তারা কি বলছে, যেমন করে পারি ভূত ছাড়াবো, আমাদের এই ভূতটাকে ছাড়াতে হবে, অর্থাৎ ইংরেজ শাসন থেকে, ধর্মীয় গোড়ামি থেকে আমাদের মুক্তির পথ খুঁজতে হবে, এটা কিন্তু তারা বলছে। এবার ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ, এখনও ঘানি অচল হয়নি। ভূতের নায়েব মানে আগেই তোমাদের বলছি পুরোহিততন্ত্রের প্রতি ইঙ্গিত করেছে। সে কি বলছে, চুপ, এখনও ঘানি অচল হয়নি। মানে কি? মানে এখানে বলতে চেয়েছে মানুষ কিন্তু এখনও প্রাচীন পন্থাকে অবলম্বন করে বাঁচতে চায়, মানুষ কিন্তু এখনও প্রাচীন ঐতিহ্য, পরম্পরা এবং কুসংস্কারকে কিন্তু মেনে চলে, সেই জন্য বলেছে এখনও ঘানি অচল হয়নি। এ কথা শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারা পাশ ফিরে শোয়, তারপরে পাশ ফিরে শোয়। মানে কি? দেশের খোকা বলতে এখানে তরুণ সম্প্রদায়ের কথা বলা হয়েছে, আগামীর কথা বলা হয়েছে, তারা কিন্তু আবার নিস্তব্ধ হয়ে যায়। অর্থাৎ যে সমস্ত মানুষ একটু প্রতিবাদী হয়েছিল, আধুনিক মনস্ক হয়েছিল, তারা কিন্তু প্রাচীন পন্থার কাছে আবার মাথা নত করে, নিস্তব্ধ হয়ে যায়, তারা কিন্তু আবার শুয়ে থাকে, অর্থাৎ তাদের ভবিষ্যৎ নিয়ে আর ভাবে না। এবার আমরা শেষ প্যারায় আসছি, ষষ্ঠ প্যারা। এখানে দেখো খুব সুন্দরভাবে লেখক কিন্তু আবার আশার কথা শুনিয়েছে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎকে নতুন করে একটা স্বপ্ন দেখিয়েছে লেখক এখানে। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে, বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে, দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলায় নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোর করে বলে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা। কর্তা বলেন, সেইখানেই তো ভূত। এখানেই লেখক গল্প শেষ করেছেন। দেখো এখানে কি লেখক বলতে চেয়েছেন, এই আমাদের যে দেখো প্রথমেই বলেছেন আসল কথাটা কি, বুড়ো কর্তা কিন্তু বেঁচে নেই, এটা কিন্তু একটা কাল্পনিক, সে মরেও নেই, ভূত হয়ে আছে, দেশটাকে সে নাড়েও না ছাড়েও না। অর্থাৎ এই যে প্রাচীন ধর্মবিশ্বাস, প্রাচীন গোড়ামি, ধর্মান্ধতা, এই যে পরাধীন হয়ে থাকার মানসিকতা, এতে কিন্তু আমাদের কোনো লাভ হয় না, অথচ সে কিন্তু দেশটার কোনো উন্নতি ঘটাতে পারে না, কিন্তু আমাদের চিন্তা চেতনা থেকে কিন্তু চলেও যায় না। তাহলে প্রাচীন পন্থা, প্রাচীন চিন্তাভাবনা, ধর্মীয় গোড়ামি রেখে আমাদের লাভ নেই, সেটা কিন্তু লেখক ওখানে বলতে চেয়েছে। যারা একটু আধুনিক মনস্ক, যারা একটু সংস্কারপন্থী নয়, তারা কিন্তু সংস্কার যারা চায়, নতুন করে যারা দেশের উন্নতি চায়, জাতির উন্নতি চায়, তারা কিন্তু গভীর রাত্রে, মানে তাদের মনেও কিন্তু কিছুটা ভয় রয়েছে, কর্তাকে অর্থাৎ পুরোহিততন্ত্রকে প্রশ্ন করে, সমাজের কর্তা ব্যক্তিদের প্রশ্ন করে, এই ভূত কি এখনও ছাড়বার সময় হয়নি? মানে আমাদের মনের ভিতরকার প্রাচীন চিন্তাভাবনা, প্রাচীন ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার কি এখনও সময় হয়নি? তখন কর্তা কি বলে, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। অর্থাৎ আমরা নিজেরা যদি ভূতকে ছাড়ি তবেই কিন্তু সে চলে যাবে।
তারা বলে ভয় করে যে কর্তা, কর্তা বলে সেইখানেই তো ভূত। দেখো, ভয়ের মধ্যেই ভূত, এই অন্ধবিশ্বাসের মধ্যেই ভূত, এটাই কিন্তু লেখক বলতে চেয়েছেন পরিশেষে। দেশের মানুষ কিন্তু চিরকাল এই অন্ধবিশ্বাস, ধর্মীয় গোঁড়ামি, পরাধীনতার ভূত নিজের ঘাড়ে নিজেই কিন্তু চাপিয়ে রেখেছে। কেউ কিন্তু তাকে চাপিয়ে দেয়নি, সে কিন্তু নিজেই চাপিয়ে রেখেছে। তাই সে কিন্তু সেটাকে, সেই ভূতটাকে ঘাট থেকে নামানোর চেষ্টা করেনি। অর্থাৎ আমরা নিজেরাই কিন্তু চেষ্টা করিনি এই ভূতটা, আমরা নিজেরাই কিন্তু চাইনি এই আমাদের ভেতরকার এই ধর্মীয় গোঁড়ামি, এই আমাদের ভেতরকার প্রাচীন চিন্তাভাবনা দূরীভূত হোক, এটা কিন্তু আমরা নিজেরাই চাইনি। অর্থাৎ আমরা এই মানুষ কিন্তু প্রাচীন ধ্যান ধারণা এবং অন্ধকারকে পরিত্যাগ করে আধুনিক চিন্তা ভাবতে শেখেনি মানুষ নিজেই। তাই লেখক শেষে বলেছেন যে ভয় করে যে, দেখো তারা বলেন ভয় করে যে, কর্তা বলেন সেইখানেই ভূত। অর্থাৎ মানুষ যদি আত্মশক্তিতে বলীয়ান হয়, মানুষ যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারে, তাহলে কিন্তু এই ভূত পালিয়ে যাবে, সে কিন্তু আর থাকবে না। আত্মবিশ্বাস রাখতে হবে, তবেই কিন্তু নতুন প্রাণ শক্তি আর আধুনিক চিন্তার উন্মেষ ঘটবে, তবেই কিন্তু জাতির উন্নতি ঘটবে। লেখক এ কথাই কিন্তু বলতে চেয়েছে। এটুকুই আলোচনা, অনেকটাই আলোচনা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছে। এবার তোমরা যদি কোথাও কোনো অসুবিধা হয়, বুঝতে না পারো, আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি নিশ্চয়ই ভালো করে আলাদা করে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। আজ এ পর্যন্তই রাখি। এরপরে যদি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কিছু বলার থাকে, আমি নিশ্চয়ই আরেকটা ভিডিও করব, সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।